সরাসরি বিক্রিয়া করে ফেলবে জিঙ্ক সালফেট প্লাস কপার, কারণ এর ক্ষমতা বেশি। এ চাইলেই তোমার গার্লফ্রেন্ডকে টান দিয়ে নিয়ে নিতে পারে, যেহেতু ক্ষমতা বেশি। এবার তুমি চাইলে কি অনেক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি থেকে তার গার্লফ্রেন্ড নিতে পারবা না, তোমাকে থাপ্পড় মেরে মেরে ফেলে দিবে। তাহলে ব্যাপারটা দেখো, এখানে যদি কপার প্লাস জিঙ্ক সালফেট হইতো, সম্ভব? এ কখনোই কিন্তু এই সালফেটকে মূলককে নিতে পারবে না, যার কারণে এখানে নো রিঅ্যাকশন, কোনো বিক্রিয়া ঘটবে না। আমরা শুরু করব দ্বিতীয় পত্র চতুর্থ অধ্যায় তড়িৎ রসায়ন। এই চ্যাপ্টারটা খুব সহজেই একটা সৃজনশীলের অ্যান্সার করা যায়। তোমরা অনেকেই এই চ্যাপ্টারটায় অনেক ভয় পাও, বা অনেকেই সৃজনশীলগুলো করো না, বা অনেকেই এই চ্যাপ্টারটা পড়তে চাও না। তোমরা দেখো কত সহজে এই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করতে পারি এবং একটা সৃজনশীলের 100% অ্যান্সার করতে পারি। আসো আমরা শুরু করি ধাতুর সক্রিয়তা সিরিজ। ধাতুর সক্রিয়তা সিরিজটা আমরা একটু মনে রাখবো কিভাবে। লিখে বা কানা মেকাইভার এলেম যেন কবে ফিরে, ক্যাডার কোনি শোনা পাবে হায়, কোথাকার হাজি আজি পিটাবে আমায়। লিথিয়াম, তাহলে লি, কে, পটাশিয়াম, এগুলো তোমরা একটু দেখে নিবে। এরপরে দেখো আমাদের লিথিয়াম থেকে সোডিয়াম পর্যন্ত আমাদের এরা শুধুমাত্র কি করবে, পানি, স্টিম এবং অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে। যেমন লিথিয়াম পানির সাথে বিক্রিয়া করে, স্বাভাবিক পানির সাথে বিক্রিয়া করে লিথিয়াম হাইড্রোক্সাইড গঠন করেছে। জিঙ্ক পানির সাথে বিক্রিয়া করে জিঙ্ক হাইড্রোক্সাইড এবং হাইড্রোজেন। তবে এই ক্ষেত্রে কি করা লাগবে, আমাদের অবশ্যই তাপের প্রয়োজন হবে, এই জন্য স্টিম এবং অ্যাসিড থেকে হাইড্রোজেনকে এরা প্রতিস্থাপিত করবে। আমাদের এই যে লেট পর্যন্ত যে মৌলগুলো আছে, এরা শুধুমাত্র অ্যাসিড থেকে হাইড্রোজেনকে প্রতিস্থাপিত করবে এবং হাইড্রোক্সাইড গঠন করবে। আরেকটা ব্যাপার, যে ধাতু, তাহলে এখানে সক্রিয়তা সিরিজে লিথিয়াম হচ্ছে সব থেকে আমাদের বেশি সক্রিয়, লিথিয়াম আমাদের বেশি সক্রিয়, গোল্ড আমাদের কম সক্রিয়। যে ধাতু যত বেশি সক্রিয় আয়নিত অবস্থায় সে তত বেশি নিষ্ক্রিয়। যে ধাতু যত বেশি সক্রিয় আয়নিত অবস্থায় সে তত নিষ্ক্রিয়। অ্যানয়নের সক্রিয়তা সিরিজ, নাসায় কোলা ব্যাং আজ হাসে, এটা তো আয়নিত অবস্থায় আছে, তাহলে হাইড্রোক্সিল আয়নের সক্রিয়তা সবচেয়ে বেশি। দেন আমাদের এরপরে আমরা চলে যাবো মূল চ্যাপ্টারে। মূল চ্যাপ্টারে আমাদের প্রথমে যে টপিকটা নিয়ে কাজ করেছে সেটা হচ্ছে তড়িৎ পরিবাহিতা কি। আমাদের যে তড়িৎ রসায়ন করছি, তাহলে তড়িৎ পরিবহন কারা করে, তড়িৎ পরিবহন কিভাবে কারা করতেছে কারা করতেছে না, এই জিনিসগুলো আমরা একটু দেখে আসব। তড়িৎ পরিবাহী মূলত হচ্ছে আমাদের দুই প্রকার।
পরিবাহী। পরিবাহী বলতে আমরা কি বুঝি? পরিবাহী বলতে আমরা বুঝছি যে এখান দিয়ে তড়িৎ পরিবহন করতে পারে। তড়িৎ পরিবহন করতে পারে আমাদের এমন দুইটা জায়গা আছে, একটা হচ্ছে ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহী, আর একটা হচ্ছে আমাদের তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা আয়নিক পরিবাহী। ধাতব পরিবাহী বা ইলেকট্রনীয় পরিবাহীকে আবার আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি: সুপরিবাহী, অর্ধপরিবাহী, সুপার পরিবাহী। সুপরিবাহী যেগুলোর মধ্য দিয়ে আমাদের সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে, যেমন কপার তার, আমাদের যে কোনো তার যেখান দিয়ে সহজে বিদ্যুৎ চলাচল করতে পারে, যেমন আমরা এই যে লাইট জ্বালাচ্ছি বা ফ্যান চালাচ্ছি, এই যে ব্যাপারগুলো। অর্ধপরিবাহীগুলো কোনগুলো? সাধারণত অপধাতুগুলো। অপধাতুগুলো কী ছিল বলো তো আমাদের? বড় ছেলে যেন আজ সব থেকে অন্য। বড় ছেলে যেন আজ সব থেকে অন্য। তাহলে কী কী ছিল? বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, এর বিটা অ্যান্টিমনি, টেলুরিয়াম। আর অন্যটা আগে ছিল, এখন আমাদের অপধাতু 6টা, এটা এখন ব্যবহার করা হয় না। তাহলে এই যে অপধাতুগুলো আছে, অপধাতুগুলো মূলত এদের মধ্যে আমাদের সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, এই তিনটা আছে আমাদের অর্ধপরিবাহী হিসেবে ভালো কাজ করে। এছাড়া আমাদের কি আছে? সুপার পরিবাহী, যেখানে আমাদের কোনো রোধের ব্যবহার থাকবে না, রোধ ছাড়াই আমাদের যেখানে বিদ্যুৎ চলাচল করতে পারবে, সেটা হচ্ছে সুপার পরিবাহী হবে। যেমন NB3GE এর TC সংকট তাপমাত্রা 23.2, YBA2CO3O7 এর TC 90 কেলভিন। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বা আয়নিক পরিবাহী, সবল তড়িৎ বিশ্লেষ্য হতে পারে, দুর্বল তড়িৎ বিশ্লেষ্য হতে পারে। সবল তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কোনগুলো? যেগুলোর মধ্যে সহজে বিদ্যুৎ চলাচল করতে পারবে, সেটিগুলো কেমন? যেমন আয়নিত অবস্থায় বিদ্যুৎ চলাচল করতে পারবে সবল অ্যাসিড, সবল ক্ষার H2SO4, সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম সালফেট, সোডিয়াম ক্লোরাইড। এই যে এদের যে লবণগুলো, এইগুলো হচ্ছে কি? সবল তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী কোনগুলো? দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার, যেমন অ্যাসিটিক অ্যাসিড একটা দুর্বল অ্যাসিড, দুর্বল ক্ষার, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড একটা দুর্বল ক্ষার, এদের লবণ আমাদের হবে কি? দুর্বল তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। এছাড়া আমরা পরিবাহিতা, পরিবাহিতা কি ছিল বলতো? পরিবাহিতা ছিল হচ্ছে 1/8 রোধ। এর এককগুলো আমাদের পরীক্ষাতে আসে। তাহলে পরিবাহিতার একক যদি 1/8 রোধ হয়, তাহলে এটাকে আমরা এককটা কি লিখতে পারি? ওহম ইনভার্স। এটাকে আমরা কিন্তু মোহ লিখতে পারি। এটাকে আমরা এটাও লিখতে পারি ওহম ইনভার্স। এটা ছিল সিজিএস এককগুলো। এসআই এককে ওহমকে কি বলি আমরা? সিম, বড় হাতের। এই তড়িৎ পরিবাহিতাকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি।
তড়িৎ পরিবাহিতা আমাদের কি পরিমাণ বিদ্যুৎ পরিবহন করতে পারবে, তাহলে কি পরিমাণ বাধা পাচ্ছে সেটা, তাহলে অন বাই রোধকে আমরা বলতে পারি কি ওহম ইনভার্সন, মোহ বা ওহম ইনভার্সন। এটাকে এসআই এককে আমরা সিমেন্স, এসআই এককে আমরা এটাকে কি দিয়ে প্রকাশ করতে পারি, সিমেন্স দিয়ে প্রকাশ করতে পারি। আপেক্ষিক পরিবাহিতা, তড়িৎ পরিবাহিতা তিন প্রকার, আপেক্ষিক পরিবাহিতা, তুল্য পরিবাহিতা, মোলার পরিবাহিতা। আপেক্ষিক পরিবাহিতা কাপ্পা, দেখো কে একটু কাপাই দিয়েছি, অর্থাৎ কে একটু বেঁকে গেছে, তাহলে কাপ্পা ইকুয়াল হচ্ছে 1/r ইন্টু হচ্ছে L/A। 1/r ওহম ইনভার্সন, এল তরঙ্গ, এল দৈর্ঘ্য সেন্টিমিটার, এ সেন্টিমিটার স্কয়ার ক্ষেত্রফল, তাহলে ওহম ইনভার্সন সেন্টিমিটার ইনভার্সন। এসআই একক এটাকে কি লিখতে পারি, ওহমকে সিমেন্স লিখতে পারি আর সেন্টিমিটারকে মিটার লিখতে পারি, তাহলে সিমেন্স পার মিটার। তুল্য পরিবাহিতা ল্যামডা কাপ্পা ইন্টু 1000 সেন্টিমিটার কিউব ভাগ সি। ওহম ইনভার্সন সেন্টিমিটার ইনভার্সন, এটা সেন্টিমিটার কিউব থাকছে, এটা সি হচ্ছে গ্রাম তুল্য ভর, গ্রাম তুল্য ভর অর্থাৎ গ্রাম ইকুইভ্যালেন্ট। গ্রাম ইকুইভ্যালেন্ট করছি, গ্রাম ইকুইভ্যালেন্ট করলে আমাদের কি আসছে ওহম ইনভার্সন সেন্টিমিটার স্কয়ার, এটা কেটে যায়, গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্সন। এসআই একক সিমেন্স মিটার স্কয়ার, গ্রাম ইকুইভ্যালেন্ট ইনভার্সন। মোলার পরিবাহিতা, এই যে সি এর পরিবর্তে গ্রাম তুল্য ভরের পরিবর্তে মোল দিব, তাহলে কাপ্পা ইন্টু 1000 সেন্টিমিটার কিউব ভাগ হচ্ছে মোল। ওহম ইনভার্সন সেন্টিমিটার ইনভার্সন, এখানে কাটাকাটি করলে আমাদের সেন্টিমিটার স্কয়ার থাকবে, তাহলে পার মোল। এসআই এককে সিমেন্স মিটার স্কয়ার পার মোল। আমরা তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াগুলো এখন একটু দেখি, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াগুলো কিভাবে সংঘটিত হচ্ছে, আমরা এই জিনিসটা অনেকেই বুঝি না। তাহলে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া যদি দেখতে চাই, আমরা দেখতে পারি তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ব্যাটারির সাথে যুক্ত থাকে। তো ব্যাটারির আমরা জানি দুইটা প্রান্ত থাকে, একটা হচ্ছে পজিটিভ প্রান্ত, একটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। তো পজিটিভ প্রান্ত অ্যানোড, নেগেটিভ প্রান্ত ক্যাথোড। আমাদের সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, গলিত সোডিয়াম ক্লোরাইড, অর্থাৎ এর মধ্যে শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড ছাড়া আমাদের কিন্তু আর কিছু নেই। তাহলে সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে Na+Cl- ক্যাটায়ন প্লাস আয়ন, ক্যাটায়ন যাবে ক্যাথোডে, অ্যানায়ন আসবে অ্যানোডে। ক্যাটায়ন ক্যাটায়ন ক্যাথোডে, অ্যানায়ন অ্যানোডে। তাহলে অ্যানোড রিঅ্যাকশন ক্যাথোড রিঅ্যাকশনগুলো আমাদের কেমন হবে, অ্যানোড রিঅ্যাকশনটা যদি আমরা দেখি, তাহলে অ্যানোডে কি যাচ্ছে Cl- 2Cl- আমাদের দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Cl2-তে পরিণত হবে। ক্যাথোড রিঅ্যাকশন মূলত আমাদের তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় ক্যাথোড রিঅ্যাকশনগুলো আগে ঘটে। Na+ একটা ইলেকট্রন গ্রহণ করে মুক্ত সোডিয়াম পরিণত হয়। ব্যাপারগুলো যদি আমি আরেকটু তোমাদের ব্যাখ্যা করি, Na+ ব্যাটারি থেকে একটা ইলেকট্রন নিয়ে Na+ আয়ন যখন এই ব্যাটারি থেকে ইলেকট্রনটা নিচ্ছে সোডিয়াম হিসেবে এখানে জমা হবে, সোডিয়াম হিসেবে এখানে জমা হবে, তখন এর ইলেকট্রন ঘাটতি পড়বে। ব্যাটারি কি করবে, আমাদের এই যে ধাতব দণ্ড আছে, ধাতব দণ্ডকে সিগন্যাল পাঠাবে, ইলেকট্রন দাও ইলেকট্রন দাও। এখন এই যে তড়িৎদ্বারগুলো আমরা ব্যবহার করছি, এই তড়িৎদ্বারগুলো সাধারণত কম সক্রিয়, প্লাটিনাম বা গোল্ড বা কপার, এই কম সক্রিয় তড়িৎদ্বার। এখন কম সক্রিয় হইলে তার তো ক্ষমতা নেই ইলেকট্রন দেবার, তখন এইখান থেকে কি করবে, এইখান থেকে Cl- আমাদের একটা ইলেকট্রন ওকে দিয়ে দিবে অ্যানোডে গিয়ে, অর্থাৎ Cl- একটা ইলেকট্রন দিয়ে Cl2-তে কি পরিণত হতে পারবে না, যার কারণে এখানে দুইটা ক্লোরিন যাবে, দুইটা ক্লোরাইড আয়ন গিয়ে ক্লোরিন গ্যাসে পরিণত হবে দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে। এরপর 2 নম্বর পয়েন্ট যদি আমরা দেখি, জলীয় সোডিয়াম ক্লোরাইডের ক্ষেত্রে কেমন হবে। জলীয় সোডিয়াম ক্লোরাইড যখনই জলীয় দিচ্ছি তখন H+OH- আয়ন আছে আমাদের। এখন আমরা যদি সক্রিয়তা সিরিজটা, এখন কিন্তু আমাদের অনেক বেশি কাজে লাগবে। সক্রিয়তা সিরিজটা কি ছিল, লিখে বা কানা মেকাইবার এলাম যেন লিখে। তাহলে আমরা একটু আগে দেখেছি যে ধাতু যত বেশি সক্রিয় আয়নিত অবস্থায় সে তত বেশি নিষ্ক্রিয়। তাহলে সোডিয়ামের সক্রিয়তা এই ক্ষেত্রে বেশি, যখন Na+ হচ্ছে এবং H+ হচ্ছে তখন H+ আয়ন কিন্তু বেশি সক্রিয় হয়ে যাচ্ছে এই ক্ষেত্রে। তাহলে যাবেটাকে আমাদের বলেন H+ আয়ন যাবে, H+ আয়ন আমাদের ক্যাথোডে যাচ্ছে, তাহলে অ্যানোড ক্যাথোড। H+ আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে আমাদের হাইড্রোজেনে পরিণত হবে। এবার অ্যানোনের সক্রিয়তা সিরিজ যদি দেখি, কি ছিল অ্যানোনের সক্রিয়তা সিরিজ,
বলতো নাসায় কোলাব্যাং আজ আসে, এরপরে হ্যালাইডগুলো, এরপরে ক্লোরাইড। হ্যালাইডগুলোর পরে আছে কি আমাদের হাইড্রোক্সিল। তাহলে হাইড্রোক্সিল আয়নের সক্রিয়তা সবচেয়ে বেশি ছিল। তাহলে অ্যানোড রিঅ্যাকশনটা কে দিবে আমাদের? OH দিবে। 4টা ইলেকট্রন ছেড়ে দিয়ে জলীয় দ্রবণ এবং গলিত দ্রবণের মধ্যে ডিফারেন্স কি? এই দুইটার মধ্যে যদি আমরা একটু ডিফারেন্সটা দেখি, এইখানে কোনো পানি ছিল না, যার কারণে অ্যানোড ক্যাথোড, জাস্ট অ্যানোডে কে গেছে? অ্যানায়ন গেছে, ক্যাথোডে ক্যাটায়ন গেছে, আমাদের আর কোনো কাজ নেই। এইখানে যে সমস্যাটা হয়েছে, জলীয় দিয়েছি, জলীয় বলতে সোডিয়াম ক্লোরাইডের অ্যাকুয়াস দ্রবণ। অ্যাকুয়াস দ্রবণ যখন দিচ্ছি তখন এর মধ্যে পানির উপস্থিতি আছে, H+ আয়ন আছে, OH- আয়ন আছে। তখন দেখছি এখানে দুইটা ক্যাটায়ন আছে, একটা ক্যাটায়ন এই যে Na+, একটা ক্যাটায়ন H+। তাহলে দুইটার মধ্যে যে যত বেশি সক্রিয় হবে সে তত আগে যাবে। তাহলে আয়নিত অবস্থায় দেখছি আমাদের H+ আয়ন বেশি সক্রিয়, যার কারণে H+ আয়নটা আগে গিয়েছে। ক্লিয়ার আমাদের জিনিসটা? এখানে OH- আয়ন বেশি সক্রিয়, তাহলে OH- আগে গিয়েছে। এরপর সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণ। সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণকে কি বলা হয় বলো তো? ব্রাইন বলে। আমরা মনে অনেকেই জানি সোডিয়াম ক্লোরাইডের গাঢ় দ্রবণকে ব্রাইন বলা হয়। এখানে অ্যানোড ক্যাথোডটা যদি আমরা একটু খেয়াল করি, দেখো গাঢ় দ্রবণ ঘনমাত্রাটা অনেক বেশি। ধরো সোডিয়াম ক্লোরাইডের 2 মোলার ঘনমাত্রা আমরা নিলাম, আর পানির আয়নিক গুণফলের মান থেকে আমরা কি জানি? H+ OH- আয়নের ঘনমাত্রা কত? 10/7। দেখো তো এই ঘনমাত্রার তুলনায় এই ঘনমাত্রাটা অনেক বেশি। তাহলে অ্যানোড ক্যাথোড রিঅ্যাকশানে আমাদের সোডিয়াম এবং ক্লোরিন যাওয়ার কথা। আবার যখন জলীয় দ্রবণের ক্ষেত্রে দেখেছি তখন দেখেছি H+ আয়ন OH- আয়ন যাচ্ছে। এই ক্ষেত্রে আমাদের অনেকের ঝামেলার সৃষ্টি হয়। একটু ভালো করে খেয়াল করবো আমরা এটা। অ্যানোড ক্যাথোড, দেখো অ্যানোডে আমাদের কি কি আছে? ক্লোরাইড আছে আর হাইড্রোক্সিল আয়ন আছে। তাহলে এই যে হ্যালাইড এবং হাইড্রোক্সিল এটা পাশাপাশি অবস্থান করে। এখন এর ঘনমাত্রা যদি অনেক বেশি হয়, ঘনমাত্রাটা অনেক বেশি, অনেক বেশি হলে এ চাইলেই হাইড্রোক্সিল আয়নকে প্রতিস্থাপিত করে ওর জায়গাটা দখল করে নিতে পারে। ও চাইলেই, কারণ এর ঘনমাত্রা অনেক বেশি, অনেক ক্ষমতা সম্পন্ন পার্সন। যদি অনেক ক্ষমতা সম্পন্ন পার্সন হয় তাহলে চাইলেই তার পাশের লোকের জমি দখল করতে পারে, তাহলে সে চাইলেই ওই সে জায়গাটা দখল করতে পারে। অ্যানোড রিঅ্যাকশনটা তাহলে কি হবে বলো তো? Cl-, দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Cl2-তে পরিণত হইল। এবার ক্যাথোড রিঅ্যাকশন। সোডিয়াম অনেক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি, এই ক্ষেত্রে হাইড্রোজেনের তুলনায় Na+, H+ অনেক ক্ষমতা সম্পন্ন, এর ঘনমাত্রা অনেক বেশি। কিন্তু দেখো তো সোডিয়াম কি চাইলে এতগুলা মানুষকে অতিক্রম করে ওর জায়গাটাকে দখল করতে পারবে? সম্ভব? সেটা সম্ভব না। যার কারণে সোডিয়াম আমাদের কিন্তু ক্যাথোড রিঅ্যাকশনে যাবে না। যাবে কে তাহলে? H+, হাইড্রোজেনে পরিণত হবে। এবার যে ধাতু দণ্ড যদি তার দ্রবণ নিই, আমাদের 4 নম্বর পয়েন্টে যে ধাতু দণ্ড তার দ্রবণ। দেখো জিঙ্ক আছে, জিঙ্ক ধাতু দণ্ড নিয়েছি এবং জিঙ্ক সালফেট লবণ নিয়েছি আমি। এবার বলো তো এইখানে অ্যানোড ক্যাথোড, তাহলে জিঙ্ক কি করবে? Zn2+, SO4 2-, Zn2+ এখানে যাবে, গেল। তাহলে ক্যাথোড রিঅ্যাকশন Zn2+, দুইটা ইলেকট্রন গ্রহণ করে মুক্ত জিঙ্কে পরিণত হবে। ব্যাটারি থেকে ইলেকট্রন নিল, ব্যাটারিকে সিগন্যাল পাঠাবে। এবার দেখো জিঙ্কের নিজের ইলেকট্রন দেওয়ার ক্ষমতা আছে, যেহেতু জিঙ্কের নিজের ইলেকট্রন দেওয়ার ক্ষমতা আছে তখন সে এখানে সালফেটমূলক যাবে না। সেক্ষেত্রে জিঙ্ক দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে Zn2+ আয়নে পরিণত হবে। তাহলে আমাদের যে কাজটা হলো এই ক্ষেত্রে, অ্যানোড এইখান থেকে ইলেকট্রন ছেড়ে দিয়ে অ্যানোড কিন্তু আস্তে আস্তে ক্ষয় হবে। অ্যানোডটা এখান থেকে আস্তে আস্তে ক্ষয় হয়ে Zn2+ আয়নে চলে আসলো। আবার এই Zn2+ এখান থেকে এখানে গেল। দ্রবণের কি কোনো পরিবর্তন হলো? না। তাহলে এই ক্ষেত্রে আমরা এই কথাটা একটু লিখে নিতে পারি, অ্যানোড ক্ষয় হয় এবং ক্যাথোডে জমা হয়। ক্যাথোডে
জমা হয়। দ্রবণের ঘনমাত্রার কোনো পরিবর্তন হয় না। এবার যে ধাতুর দণ্ড তা অপেক্ষা কম সক্রিয় দ্রবণ, যে ধাতুর দণ্ড তা অপেক্ষা কম সক্রিয় দ্রবণ। আমরা ধাতু সক্রিয়তা সিরিজে দেখে আসছিলাম যে জিঙ্ক কপারের থেকে অনেক বেশি সক্রিয়। এবার যেহেতু অনেক বেশি সক্রিয়, আমরা একটু সিম্পলি একটু বিক্রিয়াটা করে আসি। জিঙ্ক প্লাস কপার সালফেট বিক্রিয়া করে কি উৎপন্ন করবে? সরাসরি বিক্রিয়া করে ফেলবে জিঙ্ক সালফেট প্লাস কপার, কারণ এর ক্ষমতা বেশি। এ চাইলেই তোমার গার্লফ্রেন্ডকে টান দিয়ে নিয়ে নিতে পারে, যেহেতু ক্ষমতা বেশি। এবার তুমি চাইলে কি অনেক ক্ষমতা সম্পন্ন ব্যক্তি থেকে তার গার্লফ্রেন্ড নিতে পারবা না? তোমাকে থাপ্পড় মেরে মেরে ফেলে দিবে। তাহলে ব্যাপারটা দেখো, এখানে যদি কপার প্লাস জিঙ্ক সালফেট হইতো, সম্ভব? এ কখনোই কিন্তু এই সালফেটকে মূলককে নিতে পারবে না, যার কারণে এখানে নো রিয়াকশন, কোনো বিক্রিয়া ঘটবে না। বাট এই ক্ষেত্রে জিঙ্কের ক্ষমতা যেহেতু বেশি, জিঙ্ক সহজেই বিক্রিয়া করবে সালফেট মূলককে তার গার্লফ্রেন্ডকে নিয়ে নিবে। তাহলে এখানে জিঙ্ক এখানে সরাসরি সালফেট মূলককে নিয়ে নিবে, তাহলে নো রিয়াকশন। এই ক্ষেত্রে আমাদের কোনো তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় সংঘটিত হবে না, সরাসরি বিক্রিয়া সংঘটিত হয়ে যাবে। আমরা কি মোটামুটি এই যে তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াগুলো, এটা আমাদের ইন্টারমিডিয়েট লেভেলে মাত্র একটা চিত্র দেওয়া আছে। তো আমি তোমাদের এতগুলো চিত্র দিয়ে বুঝাইলাম, তোমরা আশা করি বুঝতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীরা, আমার ক্লাসে তোমাদের যদি বিন্দুমাত্র কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা কমেন্টে জানাও, আমি চেষ্টা করব তোমাদের রিপ্লাই দেওয়ার, অথবা পরে একটা ক্লাসের মাধ্যমে তোমাদের সমস্যাগুলো সলভ করে দেওয়ার। এছাড়া তোমাদের যদি আমার ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করো, যাতে তাদের একটু উপকার হয়। দেখা হবে পরবর্তী ক্লাসে।